এর আগের ভিডিওতে আমরা ভিজুয়াল স্টুডিও কোডে কম্পাইলার সেটআপ শিখেছিলাম। ভিজুয়াল স্টুডিও কোডের মাধ্যমে যে সি প্রোগ্রাম লিখতে হবে ব্যাপারটা এরকম না। আপনি কিন্তু অনলাইন কম্পাইলার ইউজ করেও সি প্রোগ্রাম করতে পারেন। যেমন আমরা যদি গুগলে গিয়ে সার্চ করি অনলাইন কম্পাইলার লিখে, তাহলে কিন্তু এই যে অনলাইন সি কম্পাইলার এটা আছে, আমরা এটার মাধ্যমেও কিন্তু সি প্রোগ্রাম কম্পাইল করে নিতে পারবো। তো সবসময় যে আমি যে সেট আপ দেখিয়েছি এই সেট আপই করতে হবে ব্যাপারটা এমনও নয়। এছাড়া প্লে স্টোর আছে, প্লে স্টোর থেকে মোবাইলেও কিন্তু আপনি অ্যাপস ডাউনলোড করে সি কম্পাইল করে নিতে পারেন। মূল আমাদের উদ্দেশ্য হচ্ছে কোড শেখা, সি প্রোগ্রামকে শেখা। আমি আমার এই কোর্সে পুরোটা জুড়েই আমি ভিজুয়াল স্টুডিও কোড ইউজ করব। তো আজকের এই ভিডিওতে আমরা শিখব সি প্রোগ্রামের বেসিক স্ট্রাকচার, এরপরে শিখব সি প্রোগ্রামের কোনো কিছু প্রিন্ট করা, এরপর ইনপুট নেওয়া, ভেরিয়েবলস এন্ড ডাটা টাইপ সম্পর্কে, ডাটা লিমিটেশন সম্পর্কে এবং ভেরিয়েবলস এর নেমিং রুলস নিয়ে। সি প্রোগ্রামের স্ট্রাকচারটাকে আমরা মানুষের সাথে চিন্তা করতে পারি। তো আমরা যদি এখানে একটা মানুষ এঁকে নেই, তো মানুষের একটা হেড পার্ট থাকে এবং একটা বডি পার্ট থাকে। সি প্রোগ্রামেও দুইটা ভাগে আমরা বিভক্ত করতে পারি, ঠিক মানুষের মতো। মানুষের যেরকম হেড পার্টটা পুরো বডিকে কন্ট্রোল করে, সি প্রোগ্রামেও সেম। সি প্রোগ্রামে এই যে হেড, মানুষের হেড সেকশন, এই হেড অংশটাকে বলা হচ্ছে কি হেডার ফাইল। এটা লেখার একটা নিয়ম আছে। শুরুতে হেডার ফাইল ডিক্লেয়ার করার জন্য হ্যাশ লিখতে হয়, তারপরে ইনক্লুড লিখতে হয়। এরপর দুইটা অ্যারো দিতে হয়। এরপর আমরা যে হেডার ফাইলটা লিখবো সেই হেডার ফাইলের নাম, এরপর ডট এইচ লিখে দিতে হয়। অর্থাৎ এখানে লিখতে হবে কি হেডার ফাইলের নামটা, আমরা কোন হেডার ফাইল ইউজ করব। এরপর বডি অংশও থাকে। বডি অংশে শুরুতেই থাকে একটা মেইন ফাংশন। আমরা এই ফাংশন সম্পর্কে পরবর্তীতে আলোচনা করব। আমরা শুধু এখন সিনট্যাক্সটা শিখি। এরপর সেকেন্ড ব্র্যাকেট দিতে হয়, এরপর সেকেন্ড ব্র্যাকেট শেষ করতে হয়, সেকেন্ড ব্র্যাকেট শেষ করতে হয়। সেকেন্ড ব্র্যাকেট শেষ করার ঠিক আগের লাইনে লিখে দিতে হয় রিটার্ন 0 এবং একটা সেমিকোলন দিতে হয়। তো এটা হচ্ছে আমাদের বেসিক সিনট্যাক্স একটা সি প্রোগ্রামের। আমরা চলে যাই ভিএস কোডে। আমরা এখানে একটা ফাইল ক্রিয়েট করে নিই, ফাইলের নাম দিই প্রিন্টিং। এরপর আমরা যেহেতু সি প্রোগ্রাম লিখবো, এর জন্য আমরা ডট সি লিখি। এই যে দেখেন ডট সি দেওয়ার পরেই এখানে একটা আইকন চলে আসে সি প্রোগ্রামিং এর। এই সি প্রোগ্রামিং এর এই আইকনটা কেন আসছে, কারণ আমরা এখানে ডট সি ইউজ করছি। এই ডট সি দিয়ে ও বুঝে গেছে যে আমরা যে ফাইলটা ক্রিয়েট করছি এই ফাইলে আমরা সি প্রোগ্রাম লিখতে যাইতেছি। ওকে, এখন আমরা আমাদের বেসিক সিনট্যাক্সটা লিখে ফেলি। আমরা জানি কি কোনো একটা কোড লিখবো, আমরা শুরুতেই লিখে নেব কি ইন্ট মেইন, এরপর ফার্স্ট ব্র্যাকেট, এরপর সেকেন্ড ব্র্যাকেট, এরপর রিটার্ন 0 দিয়ে সেমিকোলন। এই অংশটুকু আমাদের লিখতেই হবে। এখানে আমরা কিছু একটা প্রদর্শন করতে চাই, আউটপুট দেখতে চাই। এই যে আমরা টার্মিনালে কোনো কিছু দেখতে চাইতেছি, তার মানে আমরা প্রিন্ট করতে চাইতেছি। সি প্রোগ্রামে এটাই প্রিন্ট করা। তো আমরা এখানে প্রিন্ট লিখে দিই। সি প্রোগ্রামে প্রিন্ট করাকে আমরা লিখি প্রিন্টএফ। এরপর আমরা একটা ফার্স্ট ব্র্যাকেট দিই, এরপর সেমিকোলন দিই। আর এই প্রিন্টএফ এর মধ্যে আমরা যা লিখে দিই সবই এখানে টার্মিনালে আমরা দেখতে পাই। এখানে যদি আমরা কোটেশনের মধ্যে লিখে দিই হ্যালো, লাইনটা শেষ হয়েছে এর জন্য আমরা সেমিকোলন ইউজ করছি। এখন যদি আমরা কোড রান করি, রান করতেই আমরা যদি দেখি ও কিন্তু একটা এখানে এই যে দেখেন এরর শো করতেছে। কেন এরর শো করতেছে? কারণ আমরা কিন্তু বলেই দেইনি যে এই প্রিন্টএফটা কোত্থেকে আসে। এই ফাংশনের মধ্যে প্রিন্টএফ কি কোথাও থেকে আসছে? কোথাও কি লেখা আছে এই প্রিন্টএফটা কি জিনিস? কোথাও লেখা নাই।
তো এই যে প্রিন্টএফ যেহেতু কোথাও লেখা নাই, এটা আমাদের ডিক্লেয়ার করতে হবে। আমরা যে হ্যালো লেখাটা দেখতে চাই সেটা টার্মিনালেই দেখতে চাই। এই যে যে টার্মিনালেই দেখতে চাই, এই জিনিসটা তো আমাদের লিখে দিতে হবে, না হলেও তো অন্য কোথাও প্রদর্শন করতে পারে। সেই ক্ষেত্রে আমাদের কিন্তু অনেক কোড লিখতে হয়, লিখে আমাদের বুঝাই দিতে হয় যে তুমি টার্মিনালে প্রদর্শন হও, অন্য কোথাও প্রদর্শিত হয়েও না। এই যে অনেক কোড লিখতে হবে আমাদের, এই কষ্টটা কমানোর জন্যই আমাদের হেডার ফাইলগুলো। আমি যদি আরেকটু উদাহরণ দিই, ধরেন আপনার কাছে কিছু নাম্বার আছে, নাম্বার আছে কত, 130, 120, 300 এবং 400, এরকম কিছু নাম্বার আছে। এখন আপনাকে গুণ করতে দিছে, আপনার কিন্তু 5 থেকে 6 মিনিট সময় লেগে যাবে এই গুণ করতে। কিন্তু আপনার কাছে যদি একটা ক্যালকুলেটর থাকতো, তাহলে কিন্তু এত সময় নিতই না, হয়তো সেটা 20 সেকেন্ডের মধ্যে ক্যালকুলেট করে দিয়ে দিত। অর্থাৎ আপনি শুধু বাটনগুলো প্রেস করতে যত সময় আর ইকুয়াল চাপতে যত সময়, ও কিন্তু সঙ্গে সঙ্গে আপনার আউটপুট দিয়ে দিত। এই যে ক্যালকুলেটরের মধ্যে আগের থেকে প্রিডিফাইন কিছু কোড দেওয়া আছে, যে কোডগুলো কেউ একজন লিখে রাখছে, আমরা শুধু ব্যবহার করব। এটাই হচ্ছে কি হেডার ফাইল। আমাদের এই প্রিন্টএফ ফাংশনটা টার্মিনালে যে লেখাটা প্রদর্শিত হবে, টার্মিনালে যে প্রদর্শন করতে হবে, এই কোডগুলো লেখা রয়েছে কি একটা হেডার ফাইলের মধ্যে। আর সেই হেডার ফাইলের নাম হচ্ছে stdio, অর্থাৎ স্ট্যান্ডার্ড ইনপুট আউটপুট, সেই হেডার ফাইলের নাম। এই ফাইলের মধ্যে কিন্তু পুরো কোড লেখা আছে। আমাদের যদি এই কোডটুক লিখতে হতো তাহলে হয়তো সেটা 15 দিন 20 দিন সময় লেগে যেত, বাট এই কোডটুক অলরেডি লেখা রয়েছে, আমরা শুধুমাত্র কি ব্যবহার করব। এই যে যে কোড লেখা রয়েছে আমরা ব্যবহার করব, এটাই হচ্ছে হেডার ফাইল। প্রিন্টএফ ফাংশনে যেহেতু ইরর দিচ্ছে যে সে খুঁজে পায় নাই কোথাও, এর জন্য আমাদের কি এখন হেডার ফাইল ডিক্লেয়ার করতে হবে। হেডার ফাইল ডিক্লেয়ার করতে কোথায়, উপরে, মেইন ফাংশনের ঠিক উপরে। হেডার ফাইল ডিক্লেয়ার করবো কিভাবে, হ্যাশ লিখবো, তারপর ইনপুট লিখবো, তারপর স্ট্যান্ডার্ড ইনপুট আউটপুট, এরপর হেডার ফাইলের ডট একটা এইচ দেবো। এটা হচ্ছে কি হেডার ফাইল ডিক্লেয়ার করা নিয়ম। ওকে, এখন আমরা যদি রান দেই, তাহলে দেখেন কোনো ইরর ছাড়া এখানে কিন্তু আউটপুট দিয়ে দিচ্ছে হ্যালো। এখানে যদি আমরা ওয়ার্ল্ড লিখি, এরপর রান দেই, ও কিন্তু এখানে কম্পাইল করে দেখাই দিচ্ছে হ্যালো ওয়ার্ল্ড, কোনো ধরনের কোনো ইরর আসে না। আমরা যদি এখন একটা ফাইলের মাধ্যমে ইনপুট আউটপুট দেখতে চাই, আমরা এরভাবে টার্মিনালে দেখতে চাই না, সেক্ষেত্রে আমাদের করতে হবে কি, ইনপুট ডট টিএক্সটি নামে একটা ফাইল নেব এবং আর একটা ফাইল নেব আউটপুট ডট টিএক্সটি নামে। ওকে, এটাকে ড্রাগ করে পাশে ছেড়ে দেই ইনপুট, এবং আউটপুটটাকে ডান দিকে নিচের দিকে ড্রাগ করে ছেড়ে দেই, এক্সট্রা ফাইলগুলো কেটে দেই। ওকে, এখন যদি আমি কোডটাকে রান করি, তাহলে কিন্তু আমরা আউটপুট দেখতে পাবো। এই যে দেখেন হ্যালো ওয়ার্ল্ড লেখাটাই চলে আসছে। আমরা টার্মিনালটা কেটে দিই, আমরা এটাকে ফরম্যাট করে নিতে পারি, এখানে এসে জাস্ট ফরম্যাট ডকুমেন্ট এটাকে দিতে পারি, তাহলেই টু ফরম্যাট হয়ে গেল। কম্পাইলার শুরুতে ইন্ট মেইন নামক এখানে আসবে, এসে কম্পাইল করা শুরু করবে। শুরুর যে লাইনটা পাইছে 4 নম্বর লাইনটা, এটা পেয়েছে। এটা পেয়ে প্রিন্টএফ নামক একটা ফাংশন পেয়েছে এখানে। তখনও দেখতেছে যে এর মধ্যে এই প্রিন্টএফ ফাংশনটা আছে কিনা, দেখছে যে নেই, সঙ্গে সঙ্গে সে চলে গেছে কি হেডার ফাইলের মধ্যে। হেডার ফাইলের মধ্যে এসে দেখে যে কি এইরকম একটা ফাইল আমরা ইনক্লুড করে নিছি। তখন ওর মধ্য থেকে প্রিন্টএফ নামক একটা ফাংশনও পেয়ে গিয়েছে, সেখান থেকে ও বুঝে গেছে ও টার্মিনালে প্রিন্ট করতে হবে কিছু একটা। এরপর আমরা যে ভিতরে যা লিখে দিয়েছি এটাও কি করছে, প্রিন্ট করে দিছে। এরপর রিটার্ন জিরো পেয়েছে। এই রিটার্ন জিরো কাজটা কি, এই রিটার্ন জিরো যখন পেয়েছে ও বুঝতে পারছে ও পুরো ফাইলটা ও কম্পাইল করতে পারছে। কিন্তু যদি আমরা এখানে রিটার্ন জিরো না দিতাম, তখন কি হতো, তখন ও বুঝতো কি যে পুরো ফাইলটা হয়তো কম্পাইল করতে পারে নাই, মাঝেই কোথাও ওর ব্রেক হয়ে গিয়েছে। যে রিটার্ন জিরো না দিলে কি হয়। ওকে, আমরা হ্যালো ওয়ার্ল্ড এটা কেটে দিই যেন বুঝতে সুবিধা হয়। আমরা এখন রান করি, এখনো দেখেন এখানে কিন্তু আউটপুট চলে আসছে, হ্যালো ওয়ার্ল্ড লেখাটা কিন্তু এখানে চলে আসছে।
তাহলে রিটার্ন জিরো দিবই বা কেন? ওই যে বললাম রিটার্ন জিরো দিতে হবে এই কারণে, কম্পাইলারকে বোঝানোর জন্য যে আমি পুরো কোডটাকে কম্পাইল করতে পারছি, এটা কম্পাইলার যেন বুঝতে পারে। এর জন্য আমরা এখানে রিটার্ন জিরো দিব। তো আমরা ফিরে আসি সেই লাইনে, রিটার্ন জিরো। আমরা আরেকটু প্রিন্টএফ ফাংশন সম্পর্কে আরেকটু বিশদ আলোচনা করি। আমরা এখন চাই যে এই হ্যালো ওয়ার্ল্ড লেখাটা নতুন আর একটা লাইনে হোক, ঠিক নিচের একটা লাইনে হোক। শুরুর লাইনে থাক হ্যালো, পরের লাইনে থাক ওয়ার্ল্ড। তো আমরা এটাকে কেটে দিয়ে আমরা নিচেই আর একটা লাইন লিখি, প্রিন্টএফ, তারপর লিখি ওয়ার্ল্ড। যেহেতু এই লাইনটা শেষ, আমরা স্টেটমেন্ট শেষ, সেমিকোলন দিব। এরপরে রান করতে। এখন দেখেন কি হয়েছে, এখানে কিন্তু পুরো অংশটা, এই যে হ্যালো ওয়ার্ল্ড, এটা কিন্তু আমি চেয়েছিলাম কি পর পর আসতে। এর জন্য আমি শুরুতে প্রিন্টএফ লিখে হ্যালো লিখছি, পরের লাইনে আমি আবার প্রিন্টএফ লিখে ওয়ার্ল্ড লিখছি, তাহলে পর পর আসার কথা ছিল। বাট এখানে কিন্তু পর পর আসে নাই। কেন আসে নাই? কারণ সি প্রোগ্রাম এটা বুঝতেই পারে না যে আমি পর পর চাইতেছি, ও পাশাপাশি এর জন্য দিয়ে দিয়েছে। পরপর লাইন আনার জন্য আমরা স্ল্যাশ এন ইউজ করব। স্কিপ সিকোয়েন্স বলা হয় এটাকে। এখন আমরা কোডটাকে যদি রান করি, তাহলে কিন্তু আমরা পরপর পেয়ে গিয়েছি। তো এই যে ব্যাকস্ল্যাশ এন ইউজ করছি, ফরওয়ার্ড স্ল্যাশ হচ্ছে সামনের দিকে, ফরওয়ার্ড মানে কি সামনে, তার মানে এটা ফরওয়ার্ড স্ল্যাশ। আর ব্যাকওয়ার্ড স্ল্যাশ কোনটা? পিছনের দিকে বাঁকা, তার মানে এটা ব্যাকের দিকে বাঁকা। আর ফরওয়ার্ড স্ল্যাশ হচ্ছে কি সামনের দিকে বাঁকা। তো স্কিপ সিকোয়েন্স লেখার জন্য আমাদের কি ব্যাকওয়ার্ড স্ল্যাশ দিতে হয়, এই যে ব্যাক স্ল্যাশ এন দিতে হয়। এখন আমরা চাই যে প্রথমে হ্যালো লেখা থাকবে, তারপরে ট্যাব হয়ে তারপর ওয়ার্ড লেখা থাকবে, অর্থাৎ মাঝে একটা স্পেস থাকবে, এমন কিছু একটা চাই। এখানে স্ল্যাশ এন এর পরিবর্তে স্ল্যাশ টি দিই, তাহলে দেখি কি আছে। রান করতেই এখন দেখেন এখানে কিন্তু একটা স্পেস চলে আসছে। কেন? স্ল্যাশ এন দিয়েছিলাম তখন নতুন লাইনে প্রিন্ট করছে, আর যখন স্ল্যাশ টি দিচ্ছি, ব্যাক স্ল্যাশ টি দিচ্ছি, তখনও বুঝে গেছে আমার এই লেখার পরে একটা স্পেস হবে, এই লেখার পরে এই যে ওই স্পেস দিছে, এরপরে কি ওয়ার্ড, সেই ওয়ার্ডটা এখানে প্রিন্ট হয়ে গেছে পরের লাইনে। এখন আমরা ভেরিয়েবল এবং ডেটা টাইপ সম্পর্কে শিখব। আমরা চলে আসি হোয়াইট বোর্ডে। ধরো তুমি বাজারে গিয়েছো, বাজারে গিয়ে তুমি কিছু প্রোডাক্ট কিনছো, আলু কিনছো, এরপর ডিম কিনছো, এইগুলো নিয়ে তুমি তোমার ব্যাগে রাখছো। তো এই আলু এবং ডিম এগুলোকে আমরা ডেটা হিসেবে চিন্তা করি, এবং তোমার কাছে যে কন্টেনারটা রয়েছে যেখানে তুমি এগুলো রাখতে পারতেছো, এটা হচ্ছে কি ভেরিয়েবল। তার মানে কি ভেরিয়েবল স্টোর করে, কি স্টোর করে? ডেটা স্টোর করে। এখন তুমি বাজার থেকে আবার সয়াবিন তেল কিনছো, যেহেতু সয়াবিন তেল কিনছো তখন কিন্তু আর ওই ব্যাগে রাখতে পারবা না। কেন? তুমি যদি এই সয়াবিন তেল এই ব্যাগে রাখো তাহলে কিন্তু পড়ে যাবে। তো ডেটার এই ধরনের টাইপ রয়েছে, তো ডেটার ভিন্ন ভিন্ন টাইপ আছে। যেহেতু সয়াবিনে তো একটা ডেটা ছিল, এই ডেটা কিন্তু তুমি রাখতে পারো না এখানে। তার মানে কি ভিন্ন ভিন্ন ডেটা এখানে রয়ে গিয়েছে। তো ভিন্ন ভিন্ন ডেটার জন্য ভিন্ন ভিন্ন ডেটা টাইপ রয়েছে। ইন্টিজার টাইপের ডেটা আছে। এখানে তুমি পাবা শূন্য সহ সকল পূর্ণ সংখ্যা, মাইনাস এখানে ইনফিনিটি এবং প্লাস ইনফিনিটি পর্যন্ত, অর্থাৎ কোনো ধরনের কোনো দশমিক সংখ্যা না। তুমি এটা 10 হতে পারে, 20 হতে পারে, 30 হতে পারে, এই ধরনের সংখ্যা, এবং -10ও হতে পারে। তো এই ধরনের ডেটা রাখার জন্য আমরা ইউজ করব কি ইন্টিজার টাইপের ডেটা। এরপর ফ্লোট টাইপের ডেটা আছে। এখানে তুমি সকল দশমিক সংখ্যা রাখতে পারবা, যেমন 0.15, 1.32, 10.05। এই যে ডেটা, অর্থাৎ তুমি মনে করো বাজার থেকে মুরগি কিনছো, মুরগি ওজন হয়েছে কত? 1 কেজি 500 গ্রাম। তো এই যে 1 কেজি 500 গ্রাম বা 1 কেজি 200 গ্রাম হলো, এই 1 কেজি 200 গ্রাম এটা হচ্ছে কি ধরনের ডেটা? ফ্লট টাইপের ডেটা। আর তুমি মনে করো কিনছো কি আলু কিনছো, এটা কতটুকু কিনছো? 1 কেজি কিনছো। তার মানে এই যে দেখো এখানে কিন্তু 1 কেজি, এই একটা হচ্ছে কি ইন্টিজার। ওকে, এখন আরও আমাদের ডেটা রয়েছে, ধরো ক্যারেক্টার টাইপের ডেটা। ক্যারেক্টার টাইপের ডেটা কি? কিবোর্ডে যতগুলো কি আছে তোমার প্রত্যেকটাই এক একটা ক্যারেক্টার।
এই ক্যারেক্টারগুলোকে আমরা কোটেশনের মধ্যে লিখি। তুমি যদি এইভাবে লেখো তার মানে এটা একটা ক্যারেক্টার। তুমি যদি অন লিখে কোটেশনের মধ্যে লিখে দাও তাহলে এটাও একটা ক্যারেক্টার। 5 লিখছো, এটা কোটেশনের মধ্যে যখন লিখে দিবা এটা একটা কি ক্যারেক্টার। এরপর বুলিয়ান বুলিয়ান টাইপের ডেটা রয়েছে। বুলিয়ান টাইপের ডেটা হচ্ছে কি ট্রু এবং ফলস, এই দুটাই হচ্ছে কি বুলিয়ান টাইপের ডেটা। ইন্টিজার টাইপের ডেটা, এই ইন্টিজার টাইপের ডেটা কারা? ইন্টিজার টাইপের ডেটা হচ্ছে -ইনফিনিটি থেকে 0 সহ +ইনফিনিটি পর্যন্ত, যার মধ্যে কোনো দশমিক ভ্যালু থাকবে না, অর্থাৎ সকল পূর্ণ সংখ্যা হচ্ছে কি ইন্টিজার টাইপের ডেটা। ফ্লট টাইপের ডেটা, এই যে দেখো -2.55, এটাও একটা কি ফ্লট টাইপের ডেটা। 6.46, এটাও কি ফ্লট টাইপের ডেটা। ক্যারেক্টার, প্রত্যেকটা কি হচ্ছে এক একটা ক্যারেক্টার। বুলিয়ান টাইপের ডেটা হচ্ছে কারা? ট্রু এবং ফলস। আমরা এখন যদি কোডে চলে আসি, আচ্ছা এখানে আমরা ভেরিয়েবল টাইপ ডট সি নামে একটা ফাইল ক্রিয়েট করে নিয়েছি এবং আমাদের চিরচেনা সেই বেসিক সিনট্যাক্সটাও লিখে নিয়েছি। এখন আমরা 10 সংখ্যাটিকে এখানে প্রদর্শন করতে চাই, বা আমরা 10 সংখ্যাটি ভেরিয়েবলের মধ্যে রাখবো এখন। তো এই ভেরিয়েবলের মধ্যে কোনো কিছু রাখার জন্য একটা নিয়ম রয়েছে। শুরুতে আমাদের লিখতে হবে কি ডেটা টাইপ, সেই ভেরিয়েবলের ডেটা টাইপ। তুমি কি ধরনের ডেটা রাখতে চাও তার টাইপটা প্রথমে ডিক্লেয়ার করতে হবে। তো ধরো আমরা 10 রাখবো, যেহেতু আমরা 10 রাখতে চাই, তো 10 হচ্ছে কি পূর্ণ সংখ্যা, এর জন্য আমাদের কি ডেটা টাইপ হচ্ছে ইন্টিজার। তো শুরুতে আমাদের সেই ইন্টিজারটা লিখতে হবে। এরপর ভেরিয়েবলের একটা নাম দিতে হবে, তুমি কোন ব্যাগে রাখতে চাও সেই ব্যাগের নাম দিতে হবে। আমরা চাই যে নাম্বার 1 নামক ব্যাগে আমরা সেই 10 সংখ্যাটাকে রাখতে চাই। তো তার মানে কি শুরুতে আমাদের লিখতে হবে ডেটা টাইপ, এরপর দিতে হয় কি ভেরিয়েবলের নাম। এই হচ্ছে ডিক্লেয়ার করার সিস্টেম। ওকে, তো আমরা 10 সংখ্যাটি রাখবো, যেহেতু আমরা এখানে প্রথমে ডেটা টাইপ দেই ইন্টিজার, এরপর একটা ভেরিয়েবলের নাম দেই নাম্বার 1 দিয়ে, যেহেতু আমাদের এই লাইনটা শেষ আমরা এভাবে সেমিকোলন দিয়ে দিলাম। এখন আমি এই নাম্বার 1 এর মধ্যে 10 সংখ্যাটিকে রেখে দিতে পারি, নাম্বার 1 ইকুয়াল 10 লিখে দিলাম। যেহেতু লাইনটা শেষ আমরা সেমিকোলন দিয়ে দেবো। এখানে আসলে মূলত কি কাজ করা হচ্ছে আমরা যদি এখানে দেখি, এখানে শুরুতে কম্পাইলার এখানে আসবে, এসে ও এই লাইনটা এক্সিকিউট করবে। এখানে এসে কি দেখবে ইন্টিজার, এরপরে কি নাম্বার 1। যখনই দেখবে যে ডেটা টাইপ এবং ভেরিয়েবল ডিক্লেয়ার করার সঙ্গে সঙ্গে মেমোরিতে সে একটা জায়গা বরাদ্দ করে ফেলবে এবং এই জায়গাটা সে নাম দিয়ে রাখবে কি নাম্বার 1, যেহেতু আমরা ভেরিয়েবলের নাম দিছি নাম্বার 1। এখন পরের লাইনে সে কি করবে, নাম্বার 1 এর মধ্যে দেখবে কি 10 রাখতেছে, তো এখানে সে 10 লিখে দিবে। এখন যদি নাম্বার 1 ইকুয়াল 20, তাহলে ও কি করবে, এই যে আমরা এখানে 10 রেখেছিলাম, সে এই 10টাকে রিপ্লেস করে, এই যেখানে এই 10টাকে রিপ্লেস করে সেখানে 20 রেখে দেবে। কারণ প্রথম লাইনে সে দেখছে কি নাম্বার 1, তখন থাকবে কি 10। এর পরের লাইন যখন এক্সিকিউট করতে যাবে তখন দেখবে কি নাম্বার 1 এর মধ্যে 20 রাখতেছে, তখন সে এই 10টাকে রিপ্লেস করে এখানে 20 রেখে দেবে, এরপর সে রিটার্ন করে চলে যাবে। তো এই যে আমরা এখানে শুরুতে কি করছি, ভেরিয়েবলের নাম লিখছি, ডেটা টাইপ লিখছি, এরপরে ভেরিয়েবলের নাম লিখছি, তারপরে কি করতেছি সেই ভেরিয়েবলের মধ্যে ডেটা স্টোর করতেছি, যে ভেরিয়েবলের মধ্যে ডেটা স্টোর করতেছি। এইভাবে আমরা 2-3টা লাইনে না করে আমরা কিন্তু এক লাইনে করতে পারতাম। কিভাবে সেটা করব, আমরা এটাকে মুছে দেই, আমরা সরাসরি এই নাম্বার 1 ইকুয়াল এখানে 10 লিখে দিতে পারতাম, সেম কাজটাই করতো। এটা তো হচ্ছে কি আমাদের ইন্টিজার টাইপের ডেটা স্টোর করা। এখন আমরা ফ্লোট টাইপের ডেটার জন্য আমরা কি করব, আমরা কোনো যদি দশমিক সংখ্যা নিতে চাই তাহলে দশমিক সংখ্যার জন্য কি ফ্লোট টাইপের ডেটা। তো আমরা শুরুতে ডেটা টাইপটা ডিক্লেয়ার করলাম, এরপর কি একটা ভেরিয়েবলের নাম দিতে হবে। তো আমরা এটাকে নাম দিই নাম্বার 2, নাম্বার 2 লিখে এখানে 2.5 দিয়ে দিলাম। যেহেতু ফ্লোট টাইপের ডেটা কি করে, দশমিকের সংখ্যা গ্রহণ করে,
তো এ কারণে আমরা দশমিক সংখ্যা এখানে লিখলাম। এরপর আমরা একটা ক্যারেক্টার টাইপের ডেটাও নিতে পারি। তো ক্যারেক্টার লিখে আমরা এখানে সিএইচ নামে একটা ভেরিয়েবলের নাম লিখলাম। এরপর কোটেশনের মধ্যে আমরা যে কোনো কিছু একটা দিয়ে দিলাম, যেমন আমি একটা সিম্বল দিয়ে দিই হ্যাশ, এরপর লাইনটা শেষ, সেমিকোলন দিয়ে দেব। তো এই যে এইভাবে আমরা কি ডেটা ডিক্লেয়ার করি, অর্থাৎ প্রথমে ডেটা টাইপ লিখি, তারপর ভেরিয়েবল লিখি, এরপর আমরা এক লাইনে লিখতে চাইলে মানটা অ্যাসাইন করে দিই, সেই ভেরিয়েবলের মধ্যে সেই মানটা অ্যাসাইন করে দিই। আমরা চাইলে পরপর লাইনেও অ্যাসাইন করতে পারতাম ভ্যালু। তো এই যে ইন্টিজার টাইপের ডেটা, এ কিন্তু তুমি চাইলেই ইচ্ছা মতো সংখ্যা রাখতে পারবা না, অর্থাৎ এরও কিন্তু একটা লিমিটেশন আছে। অর্থাৎ ইন্টিজার টাইপের ডেটার একটা লিমিটেশন আছে, ফ্লোট টাইপের ডেটা একটা লিমিটেশন আছে, ক্যারেক্টার টাইপের ডেটারও একটা লিমিটেশন আছে। যখনই কম্পাইলার এক্সিকিউট করতে আসবে এই লাইনটা, তখন সে দেখবে কি ডেটা টাইপ ইন্টিজার এবং নাম্বার ওয়ান, সঙ্গে সঙ্গে সে কি করবে, মেমোরিতে একটা জায়গা দখল করবে। এখন কতটুকু জায়গা দখল করবে? ইন্টিজার টাইপের ডেটার জন্য 4 বাইট জায়গা দখল করে, মনে রাখবা। মেমোরিতে যখনই সে ইন্টিজার টাইপ পাবে, একটা ভেরিয়েবলের নাম পাবে, সঙ্গে সঙ্গে সে মেমোরিতে একটা জায়গা দখল করবে। কতটুকু জায়গা দখল করবে? 4 বাইট পরিমাণ জায়গা দখল করবে। ফ্লোট টাইপের যে ডেটা আছে, এও কত? 4 বাইট জায়গা দখল করবে। এরপর ক্যারেক্টার টাইপের যে ডেটা আছে, এ 1 বাইট পরিমাণ জায়গা দখল করে। তো মেমোরিতে ও কিন্তু এইভাবে ডেটা টাইপ অনুসারে মেমোরিতে সে জায়গা দখল করে নেয়। এখন দেখো, এই যে আমরা বলতেছি বাইটটা কি, আমরা অবশ্য এমবিটা বুঝি বা জিবি এটাও বুঝি, এমবি বুঝি, জিবি বুঝি। তো এখন আমরা বাইটটা শিখব। তো কম্পিউটার সাধারণত 0 এবং 1 এই দুইটা সংখ্যাই বোঝে। তো তুমি লিখলে এরকম 0 1 0 1 এভাবে, এরা প্রত্যেকটাই হচ্ছে কি, আমরা বলবো কি এক একটা বিট। তার মানে 0 একটা বিট, 1 একটা বিট, আবার তুমি যে 0 লিখছো এটাও একটা বিট, এই 1ও একটা বিট। এরা প্রত্যেকে কি এক একটা বিট। এইরকমও 8টা বিট মিলে 1 বাইট হয়। 8 বিট মিলে 1 বাইট হয়। তো ইন্টিজার টাইপের ডেটা ও কত বাইট জায়গা দখল করে? 4 বাইট জায়গা দখল করে। তার মানে সে কত, যেহেতু 4 বাইট জায়গা দখল করে, তার মানে 4 × 8, তার মানে 32 বিট জায়গা সে দখল করে। ফ্লোট টাইপের ডেটা কতটুকু? ও 4 বাইট জায়গা দখল করে, এর জন্য 4 × 8, তার মানে 32 বিট জায়গা ও দখল করে। ক্যারেক্টার টাইপের ডেটা ও হচ্ছে 1 বাইট পরিমাণ জায়গা দখল করে, তার মানে 1 × 8 সমান কত? 8 বিট জায়গা ও মেমোরিতে দখল করে নেবে। আচ্ছা, তো এখন এই যে আমরা দেখতেছিলাম 8 বিটে হচ্ছে 1 বাইট, তো এইরকমও 1024 বাইটে হয় হচ্ছে 1 কিলো বাইট, আবার 1024 কিলো বাইটে হয় হচ্ছে কত? 1 মেগা বাইট, এমবি যেটাকে বলি। এরপর 1024 এমবিতে আবার হয় কত? 1 গিগাবাইট, অর্থাৎ জিবি। এই হচ্ছে ইন্টারনেট, আমরা এইভাবে ব্যবহার করি। তুমি ধরো মনে করো এখন তুমি কি করছো, তুমি 1 জিবি ডেটা কিনছো, এখন তুমি 2 জিবির একটা মুভি ডাউনলোড করতে গেছো, তখন কি হবে? 1 জিবি পর্যন্ত ডেটা ডাউনলোড হওয়ার পর পরে কিন্তু কেটে যাবে। কেন? কারণ ও তো 1 জিবি তোমার জন্য বরাদ্দ করে রেখেছে। এখন আমরা যদি চাই যে এই যে নাম্বার 1 লেখাটা আছে, এই নাম্বার 1 এটাকে প্রিন্ট করতে, তো আমরা এখানে প্রিন্ট করে দিই প্রিন্টএফ। আমরা জানি কি কোটেশনের মধ্যে যা লিখবো সেটাই প্রিন্ট হয়ে যায়, তো আমি এখানে লিখে দিলাম নাম্বার 1। ওকে, এখন যদি কোডটাকে রান করি, দেখো কি হয়। এই দেখো, আমরা যখন কোডটাকে রান করছি, আমি কিন্তু চেয়েছিলাম কি নাম্বার 1 এর মধ্যে যে 10 আছে এই 10 লেখাটা প্রিন্ট করতে, কিন্তু তুমি প্রিন্টএফ লিখে কি লিখছো? নাম্বার 1 কোটেশনের মধ্যে লিখে দিছো, ও কিন্তু নাম্বার 1 এখানে প্রিন্ট করে দিচ্ছে। তার মানে তুমি চেয়েছিলে 10, কিন্তু ও নাম্বার 1 লিখে দিচ্ছে। এর কারণটা কি? কারণটা হচ্ছে আমরা কোটেশনের মধ্যে যাই লিখি ও হুবহু সেটাই প্রিন্ট করে দেয়।
তো এখন আমরা লিখতে চাই কি, এই নাম্বার অন তো ভেরিয়েবল, এই ভেরিয়েবলের মধ্যে যা আছে স্টোর করে আমরা সেটা প্রিন্ট করতে চাই। তার মানে এর জন্য আবার কি রুলস আছে। আর তখনই আমাদের আসবে কি ফরম্যাট স্পেসিফায়ার। তার মানে এই ভেরিয়েবলের মানগুলো প্রিন্ট করার জন্য আমাদের এখন শিখতে হবে কি ফরম্যাট স্পেসিফায়ার। তো ইন্টিজার টাইপের ডেটার জন্য ফরম্যাট স্পেসিফায়ার হচ্ছে পার্সেন্টেজ ডি। এরপর ফ্লোট টাইপের ডেটার জন্য প্রিন্ট করার জন্য এর ফরম্যাট স্পেসিফায়ার কি পার্সেন্টেজ এফ। ক্যারেক্টার টাইপের ডেটার জন্য ফরম্যাট স্পেসিফায়ার কি পার্সেন্টেজ সি। তো এই যে ফরম্যাট স্পেসিফায়ার এর মাধ্যমে এই ভেরিয়েবলগুলোর মান আমরা অ্যাক্সেস করতে পারবো। আমরা যদি এখন এখানে এরকম নাম্বার অন না লিখে আমরা যদি এইভাবে লিখতাম, একটা ফরম্যাট স্পেসিফায়ার লিখতাম, যেহেতু আমরা নাম্বার অন এটা কি ইন্টিজার টাইপের ডেটা, এর জন্য আমাদের কি লিখতে হবে ফরম্যাট স্পেসিফায়ার পার্সেন্টেজ ডি কমা দিয়ে ভেরিয়েবলের নামটা। এখন যদি আমি কোডটাকে রান করি তাহলে দেখো কি হয়। এখন কিন্তু 10 চলে আসছে। আচ্ছা এটা আমরা মুছে দিই। আমি এখানে 10 না লিখে এখানে 20 লিখি। দেখো আমি যদি কোডটাকে আবার রান করি 20 এটা চলে আসতেছে। শুরুতে কম্পাইলার কি করবে এখানে আসবে, এখানে এসে দেখবে কি ইন্টিজার টাইপের ডেটা আছে এবং কি এখানে একটা ভেরিয়েবলের নাম লেখা আছে। সঙ্গে সঙ্গে ইন্টিজার টাইপের ডেটা দেখে ও এখানে একটা মেমোরিতে জায়গা দখল করে রাখবে, কত 4 বাইট পরিমাণ। এবং এই জায়গাটার একটা নাম দিয়ে রাখবে নাম্বার 1। এরপরে দেখতেছে কি ইকুয়াল দিয়ে তুমি 20 লিখে দিছো, ইকুয়াল দিয়ে 20 লিখে দিছো, সঙ্গে সঙ্গে ও এখানে 20 বসিয়ে দিবে। এরপরে চলে আসছে কোথায় এখানে, এখানে আসলে ও দেখছে কি ফ্লট, তার মানে সাথে সাথে মেমোরিতে আবার 4 বাইট জায়গা দখল করবে। এটার নাম দিছো কি তুমি নাম্বার 2। এরপরে ও দেখছে কি এখানে 2.5 লেখা আছে, তো এখানে ও 2.5 এই জায়গাতে এনে বসিয়ে দেবে। এরপরের লাইনে আসবে, এরপর দেখবে কি ক্যারেক্টার টাইপের ডেটা, সঙ্গে সঙ্গে ও এখানে আবার মেমোরিতে জায়গা দখল করবে, কতটুকু 1 বাইট পরিমাণ। এখানে তুমি দিছো কি হ্যাশ, ও এখানে হ্যাশটাকে এই ক্যারেক্টারটাকেও স্টোর করে ফেলবে এবং এটার নাম থাকবে সিএইচ। এরপরে এই লাইনে আসবে, দেখবে কি প্রিন্টেব, ও তখন বুঝবে কি কিছু একটা আমার প্রদর্শন করতে হবে। এরপর দেখছে কি পার্সেন্টেজ ডি, তার মানে ও বুঝে গেছে যে আমরা ইন্টিজার টাইপের ডেটা আমরা শো করাইতে চাই। এখন ও এরপরে চলে আসবে কোথায় এই লাইনে আসবে, অর্থাৎ ও পার্সেন্টেজ ডি দেখার পর ও আসবে যে আমি ঠিক আছে আমি ইন্টিজার টাইপের ডেটা আমি প্রদর্শন করবো। এবং তাহলে কোন ভেরিয়েবলের ইন্টিজার টাইপের ডেটা আমি প্রদর্শন করব, তখনও চলে আসবে কোথায় এইখানে, এই কমার পরে যে আমরা যে ভেরিয়েবলের নামটা লিখে দেবো ও চলে আসবে সাথে সাথে এখানে। এখানে এসে দেখবে কি নাম্বার 1, তখন ও চলে আসবে কোথায় মেমোরির এই লোকেশানে, যে নাম্বার 1 নামক যে ভেরিয়েবলটা আছে ও মেমোরির এই লোকেশানে চলে আসবে। এসে ও এখানে দেখবে কি 20 লেখা আছে, সঙ্গে সঙ্গে ও আউটপুট হিসেবে 20 প্রদর্শন করে দেবে। এই যে এখানে দেখো প্রদর্শন করে দিছে। ফ্লোট টাইপের ডেটাকে প্রিন্ট করি পার্সেন্টেজ, এখানে আমরা ফ্লোট টাইপের ডেটার জন্য ফরম্যাট স্পেসিফায়ার কি জানি পার্সেন্টেজ এফ। তো এর ভেরিয়েবলের নাম কি নাম্বার 2, আমরা এখানে নাম্বার 2 লিখে দিই। এখন আমরা কোডটাকে রান করি। এখন দেখো তুমি এখানে স্টোর করে রেখেছিলে 2.5, কিন্তু এখানে দেখা যাচ্ছে কত 2.5 এর পরে আরও 5টা এক্সট্রা শূন্য। ডিফল্টভাবে সাধারণত ফ্লোট টাইপের ডেটা আউটপুট প্রদর্শন করার সময় ও পয়েন্টের পর 6 ঘর পর্যন্ত শো করে, পয়েন্টের পর 6 ঘর পর্যন্ত। দেখো এখানে 1 2 3 4 5 6। তুমি এটাকে কিন্তু আবার কন্ট্রোলও করতে পারো। আমি যদি এখন চাই যে 2.5 এই শুধুমাত্র এতটুকু দেখাইতে, বাকি 4টা শূন্য আমি না দেখতে চাই, তার মানে কি দশমিকের পরে আমরা চাই কি 2 ঘর পর্যন্ত দেখতে, তখন আমরা কি লিখবো ফরম্যাট স্পেসিফায়ার লিখছি, এরপরে দশমিক পর আমরা জাস্ট দশমিক দিয়ে 2 লিখে দেবো, তার মানে সে 2 ঘর পর্যন্ত আমাদেরকে দেখাবে। আমি যদি কোডটাকে রান করি এখন দেখো তোমাকে 2 ঘর পর্যন্ত দেখাচ্ছে। তুমি এখন দশমিকের পর এখানে 3 লিখে দাও, দেখো তোমার 3 ঘর পর্যন্ত দেখাবে। এই যে দেখো এখানে 3 ঘর পর্যন্ত দেখাবে। তো এইভাবে আমরা কন্ট্রোল করতে পারি। এখন আমরা ক্যারেক্টার টাইপের ডেটা আমরা প্রদর্শন করব।
তো আমরা জানি কি ক্যারেক্টার টাইপের ডেটার ফরম্যাটিভ স্পেসিফায়ার হচ্ছে কি পার্সেন্টেজ সি, এবং কোন একটা ভেরিয়েবলের নাম দিতে হবে যেখানে ওই ক্যারেক্টার টাইপের ডেটা স্টোর করা আছে, সিএইচ নামক ভেরিয়েবলে যেহেতু স্টোর রয়েছে আমরা এখানে লিখে দিলাম। এখন আমরা রান কোড দিই, দেখো এখানে হ্যাশ, এই যে আমরা যে হ্যাশটা রেখেছিলাম এখানে কিন্তু এটা প্রদর্শিত হচ্ছে। হ্যাশ না লিখে এখানে আমরা যেহেতু কিবোর্ডের প্রত্যেকটাই এক একটা কি, আমরা এখানে 5 ক্যারেক্টার হিসেবে 5কে আমরা ডিক্লেয়ার করেছি, তার মানে আমাদের আউটপুটে এখন 5 আসার কথা। রান করতেই এখন দেখো ক্যারেক্টার হিসেবে 5 এখানে প্রদর্শন করছে। এখন আমরা ইউজারের কাছ থেকে ইনপুট নেওয়া শিখব। শুরুতে আমি একটা ইউজার ইনপুট ডট সি নামক একটা ফাইল ক্রিয়েট করে নিয়েছি এবং বেসিক সিনট্যাক্সটা এখানে লিখে ফেলছি। তো ইউজারের কাছ থেকে ইনপুট নেওয়া কেন প্রয়োজন? ধরো তোমার অফিসের বস তোমাকে 2 এবং 3 যোগ করতে দিচ্ছে, তুমি প্রোগ্রাম করে তাকে আউটপুট হিসেবে 5 দেখিয়েছো। এরপর তোমাকে বললো যে তুমি 3 এবং 4 যোগ করে দেখাও, তুমি আবার কোড চেঞ্জ করে এটা যোগ করে আউটপুট হিসেবে দেখিয়েছো। এরপর তোমার বস বলছে যে তোমাকে তুমি এবার 1 এবং 3 যোগ করে দেখাও, তুমি আবার কোড চেঞ্জ করে এই আউটপুটটা তাকে দেখিয়েছো। তো এই যে একটা বিড়ম্বনা, বারবার ইনপুট সে চেঞ্জ করে দিচ্ছে, তোমার এর জন্য পুরো কোডের মধ্যেই চেঞ্জ করা লাগবে। তো এই যে একটা বিড়ম্বনা, এর থেকে মুক্তি পাওয়ার জন্য আমাদের কি করতে হবে? ইউজারের কাছ থেকে ইনপুট নিতে হবে, যেন ইউজার তার ইচ্ছা মতো ইনপুট দেয় এবং আমাদের প্রোগ্রাম সেই হিসাবে আউটপুট দেখায়। এই যে আমাদের হেডার ফাইল রয়েছে, এই ফাইল থেকে আমরা দুটো ফাংশন পাই, একটা হচ্ছে পাই কি প্রিন্টএফ ফাংশন এবং আরেকটা পাই কি স্ক্যানএফ ফাংশন। ফাংশনকে কল করে কিভাবে? এভাবে ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে, এরপর যেহেতু লাইন শেষ আমরা সেমিকোলন দিয়ে দিই। প্রিন্টএফ ফাংশনের মধ্যে আমরা ভেরিয়েবলের মানকে প্রিন্ট করেছি কেমনে? আমরা এখানে ডাবল কোটেশনের মধ্যে কি করতাম? একটা ফরম্যাট স্পেসিফায়ার লিখতাম, এরপর কমা দিয়ে যে ভেরিয়েবলের মানটা আমরা দেখাতে চাই সেই ভেরিয়েবলের নাম লিখতাম। তো এখানে আমরা লিখতাম কি নাম্বার 1। স্ক্যানএফ ফাংশনও সেম, কি করবে? পার্সেন্টেজ ডি অর্থাৎ ফরম্যাট স্পেসিফায়ারের নাম যাবে, এরপর কমা দিয়ে এখানে কি লিখতে হবে? ভেরিয়েবলের নাম, তুমি যে ভেরিয়েবলে ইউজারের কাছ থেকে ইনপুট নিয়ে রাখতে চাও সেই ভেরিয়েবলের নাম লিখতে হবে। ধর আমরা নাম্বার 1 নামক ভেরিয়েবলের মধ্যে রাখতে চাই, এখানে এক্সট্রা করে এখানে শুধু একটা এম্পারসেন্ট চিহ্ন দিতে হবে। এম্পারসেন্ট চিহ্ন কি? এন্ড চিহ্ন, এটা কিবোর্ডের এন্ড চিহ্ন এটা। তো এই দুইটা ফাংশনের পার্থক্য কিন্তু শুধুমাত্র কি এন্ড চিহ্ন, এই যে এম্পারসেন্ট এই চিহ্নটা। তার মানে প্রিন্ট করার জন্য আমরা ইউজ করবো কি প্রিন্টএফ ফাংশন, আর ইউজারের কাছ থেকে ইনপুট নেওয়ার জন্য আমরা ইউজ করবো কি স্ক্যানএফ ফাংশন। আর এই দুইটা ফাংশন কোথায় লেখা আছে? এই হেডার ফাইলের মধ্যে লেখা আছে। তার মানে আমাদের আর লেখার কোনো প্রয়োজন নাই, জাস্ট হেডার ফাইলটাকে কল করলে আমরা এই দুটো ফাংশনকে পেয়ে যাব। এখন আমরা একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করি, এখানে আমরা ভেরিয়েবলের নাম দিই এ নামক একটা ভেরিয়েবল। এরপর স্ক্যানএফ ফাংশনকে কল করি, কোটেশনের মধ্যে আমাদের একটা কি, আমরা যেহেতু চাই যে এই যেখানে 15 যে সংখ্যাটা আছে এই সংখ্যাটাকে ইনপুট নিতে, তার মানে এটা তো একটা ইন্টিজার টাইপের, এর জন্য আমাদের ফরম্যাট স্পেসিফায়ার কি পার্সেন্টেজ ডি, কমা দিয়ে এখান থেকে যে ভ্যালুটা, এই ভ্যালুটা তো আমরা নিব, নিয়ে কোথায় রাখবো? আমরা রাখতে চাই কি এ নামক ভেরিয়েবলের মধ্যে, এর জন্য আমরা এখানে এ নামক ভেরিয়েবল এখানে ডিক্লেয়ার করব, এরপরে সেমিকোলন। আচ্ছা, স্ক্যানের যেহেতু ফাংশন, ও সরাসরি কি করে এভাবে লিখতে আমরা পারি না, এখানে কি করতে হয়? একটা এম্পারসেন্ট চিহ্ন দিতে হয়, দিলাম আমরা এম্পারসেন্ট চিহ্ন। এখন আমরা প্রিন্টএফ করি, আমরা এই ভ্যালুটাকে আমরা দেখতে চাই, কোটেশনের মধ্যে পার্সেন্টেজ ডি কমা দিয়ে এ নামক ভেরিয়েবল, এটা আমরা ঢোকাবো। আমরা যদি একটু ফরম্যাট করে নেই, এখান থেকে ফরম্যাট ডকুমেন্ট রান দেই, দেখি আউটপুটে আমাদের 15 আসে কিনা। হ্যাঁ 15 আসছে, তার মানে আমাদের কোডটা ঠিক আছে। এখন এই কোডটা কাজ করতেছে কিভাবে? শুরুতে কম্পাইলার এই লাইনে এসে দেখেছে কি ইন্টিজার টাইপের ভেরিয়েবল ডিক্লেয়ার করা, সঙ্গে সঙ্গে সে মেমোরিতে একটা জায়গা বরাদ্দ করে ফেলছে, কত 4 বাইটের জায়গা দখল করে ফেলছে। কি নামে? এ নামে, এ নামে একটা 4 বাইটের জায়গা দখল করে ফেলছে। এরপর স্ক্যানের ফাংশন, ও পার্সেন্ট স্ক্যান করতেছে কি এই 15 সংখ্যাটা, এখন ও স্ক্যান করে, ও তো স্ক্যান করছে, এখন স্ক্যান করে ও রাখবে কোথায়? অবশ্যই কি তাকে বলে দিতে হবে কি তুমি এ নামক কোন একটা স্থানে রাখো, অর্থাৎ তুমি যে আমার জন্য মেমোরিতে একটা জায়গা দখল করছিলে সেটা কি এ নামক স্থানে।
তাহলে তুমি এখন স্ক্যান করে যে মানটা পাইছো সেই মানটা এ নামক স্থানে রেখে দাও। তো এই যে এ নামক স্থানে রেখে দাও, এই যে এর কাজটা হচ্ছে এটা, যে কি সে শুরুতে এই ভেরিয়েবলের মধ্যে যে যে ভ্যালু থাকে সেই ভ্যালুকে রিপ্লেস করে সে সেই সেই ইউজারের কাছ থেকে সংখ্যাটা যেটা নেওয়া হয়েছে সেটা এখানে রেখে দেয়। তার মানে আমরা যখন ভেরিয়েবলকে ডিক্লেয়ার করি, মান অ্যাসাইন করি না, ও কিন্তু কি করে মেমোরিতে জায়গা দখল করে এবং এখানে একটা মান রেখে দেয়, সেটাকে কি বলতে পারি আমরা, গার্বেজ ভ্যালু রাখে। অর্থাৎ সে তার ইচ্ছা মতো একটা ভ্যালু রেখে দেয়। এই চিহ্ন দিলে তখন কি হয়, যে তুমি যে ভ্যালুটা রাখছো সেই ভ্যালুটাকে রিপ্লেস করে তুমি নতুন একটা ভ্যালু রেখে দাও। অর্থাৎ রিপ্লেস করার জন্য আমরা এই চিহ্নটা ইউজ করি। এরপর প্রিন্টএফ ফাংশন, এই লাইনে যখন কাজ শেষ এরপর প্রিন্টএফ ফাংশন পেয়েছে। এরপর কি পার্সেন্টেজ ডি, তার মানে তার ইন্টিজার টাইপের ডেটা আউটপুট দেখাতে হবে। কোন ভেরিয়েবলে, এ নামক ভেরিয়েবলে আউটপুট দেখাতে হবে। সঙ্গে সঙ্গে এখানে কি 15 দেখা যাচ্ছে, আউটপুট হিসেবে সে এখানে 15 দেখিয়ে দিয়েছে। এরপর রিটার্ন দিল, প্রোগ্রামটা শেষ হয়ে গেছে। এই যে এখানে বললাম কি, যে ও একটা গার্বেজ ভ্যালু রেখে দেয় যখনই ও কি করে, আমরা ভেরিয়েবল ডিক্লেয়ার করি সঙ্গে সঙ্গে মেমোরিতে জায়গা দখল করে এবং সাথে সাথে একটা কি গার্বেজ ভ্যালু রেখে দেয়। এটার প্রমাণ কি, এটার প্রমাণ আমরা এখন দেখব। ধরো আমি এখন এটাকে মুছে দিই, দিয়ে এখানে এখন কোডটাকে রান করি। এখন দেখো এখানে ভ্যালু 0। আচ্ছা আমি কি কোথাও 0 রাখছি, আমি কি এভাবে বলে দিচ্ছি ওকে 0, এখানে 0 আছে, আমি কিন্তু বলি নাই। তাহলে 0টা পাইলো কিভাবে? কারণ ওই যে বললাম ও ইচ্ছা মতো গার্বেজ ভ্যালু রেখে দেয়। আচ্ছা তারও প্রমাণ কি, আমরা এই যে যে কোডটা আছে এই কোডটাকে আমরা কপি করি। এখন আমরা যে কোনো একটা অনলাইন কম্পাইলারে চলে যাই, একটা অনলাইন কম্পাইলার, আমরা এই কোডটা এখানে পেস্ট করে দেই। এখন যদি কোডটাকে রান করি, দেখো এখানে কি আসছে 31844। ভিএস কোডে দিয়েছে কত, 0, কিন্তু এখানে দিয়েছে অন্য একটা মান। আমরা যদি অন্য একটা কম্পাইলারে যাই, এটা একটা কম্পাইলার, আমরা এই কম্পাইলারে যদি কোডটাকে পেস্ট করে দিই, এখন আমরা যদি রান দিই, দেখো ও দিয়েছে আর একটা মান, এই যেখানে আউটপুট হিসেবে আর একটা মান দিয়েছে। তার মানে কি দাঁড়ালো, যে এক একটা কম্পাইলার এক এক ধরনের ভ্যালু দেখাচ্ছে। তার মানে ও কিন্তু মেমোরিতে জায়গা দখল করতেছে, ঠিক ঠিক আছে, সঙ্গে সঙ্গে ওর ইচ্ছা মতো একটা মানও রেখে দিচ্ছে। আর সেই মানটাকে রিপ্লেস করে আমাদের ইউজার যে ইনপুট দিচ্ছে সেই মানটা বসানোর জন্য আমাদের কি করতে হবে, এই এম্পারসেন্ট চিহ্নটা ইউজ করতে হবে। অন্যথায় কি সেই মানটা রিপ্লেস হবে না মেমোরিতে। এটা তো আমরা ইন্টিজার টাইপের ডেটা মান নিয়েছি। আমরা যদি এখন ফ্লোট টাইপের ডেটা নিই তাহলে কি হয়, আমরা এখানে লিখি ফ্লোট বি নামক একটা ভেরিয়েবল নেই এবং এখানে আমরা এখানে পার্সেন্টেজ এফ নেই এবং বি নামক ভেরিয়েবলের মধ্যে আমরা ডেটাটাকে রাখতে চাই এবং আউটপুট হিসেবে আমরা বি এর ভ্যালুটা দেখাতে চাই। এখানে কি লিখতে হবে, পার্সেন্টেজ এফ। ওকে, এখন আমরা এখানে মানটা দিই 2.6। ওকে, আমি যদি কোডটাকে রান করি, দেখো এখানে এই যে মানটা দেখা দিচ্ছে। আচ্ছা আমরা চাই যে তুমি 2 ঘর পর্যন্ত দেখাও, পয়েন্ট দিয়ে 2 দিয়ে দিলাম। এখন যদি আবার কোডটাকে রান করি, তাহলে দেখো ইউজারের কাছ থেকে যে সংখ্যাটা নিচ্ছি সেই সংখ্যাটা এখানে প্রিন্ট হচ্ছে। আমরা যদি এখন ক্যারেক্টার টাইপের ডেটা নিতে চাই তাহলে আমরা এখানে লিখি সি নামক একটা ভেরিয়েবলের মধ্যে রেখে দেই এবং ইউজারের কাছ থেকে যেহেতু ক্যারেক্টার টাইপের ডেটা নেবো এর জন্য পার্সেন্টেজ সি ফরম্যাট স্পেসিফায়ার ইউজ করলাম এবং এখানে সিএইচ নামক ভেরিয়েবলের মধ্যে স্টোর করার জন্য বলতেছি। এখানে লিখতে হবে কি পার্সেন্টেজ সি এবং কার ভ্যালু প্রিন্ট করতে চাই, সিএইচ এর ভ্যালু। এখানে আমরা একটা ক্যারেক্টার টাইপের ডেটা দিই। এখন আমরা কোডটাকে রান করি, দেখো এখানে এটা চলে আসছে। তো এখন এই যে আমরা ইন্টিজার নিলাম, ফ্লোট নিলাম, ক্যারেক্টার নিলাম, আমরা চাই যে এক লাইনে প্রত্যেকটাই প্রিন্ট হয়ে যাক। তো এর জন্য আমরা কি করব, এখানে লিখবো হচ্ছে পার্সেন্টেজ ডি, প্রথমে ইন্টিজার টাইপের ডেটা প্রিন্ট হবে, এরপর স্পেস দিয়ে পার্সেন্টেজ এফ, এরপর ক্যারেক্টার টাইপের জন্য পার্সেন্টেজ সি। এখন প্রথম যেটা ইনপুট নিব সেটা আমরা কি নামক ভেরিয়েবলের মধ্যে রাখবো, এ নামক ভেরিয়েবলের মধ্যে। এরপর কমা দিয়ে এন্ড চিহ্ন,
পার্সেন্টেজ এফ এর অর্থাৎ ফ্লোট যে ভেরিয়েবল এটা কোনটা, অ্যাম্পারসেন্ড বি, কমা দিয়ে ক্যারেক্টার টাইপের ভেরিয়েবল নেওয়ার জন্য অ্যাম্পারসেন্ড সিএইচ নামক ভেরিয়েবল মধ্যে স্টোর হবে। এরপর আউটপুট হিসেবে যেন এইটা শো করে এর জন্য আমরা এখানে বসিয়ে দিই। যেহেতু প্রিন্টএফ এর মধ্যে আমাদের এটা রাখলে হবে না, এর জন্য আমরা এটাকে মুছে দিই। এখন আমরা তিনটা ভেরিয়েবল এখানে দিই। শুরুতে ইন্টিজার টাইপের ভেরিয়েবল 10 লিখলাম, স্পেস দিয়ে আমরা একটা ফ্লোট টাইপের ভেরিয়েবল দিই, মান দিই 2.5 এবং একটা ক্যারেক্টার দিই হ্যাশ। এটা দেখে আমাদের আউটপুট আসে কিনা, রান কোড দেই। এখন দেখো, এই যে দেখো 10 আসছে, এই যে ফ্লোট টাইপের ভেরিয়েবলের জন্য এটা আসছে, হ্যাশ আসছে। এখানে যদি আমরা পয়েন্ট দিয়ে 1 লিখতাম তাহলে এক্সাক্ট মানটাই দেখাবে। দেখো, এই দেখো 10, তারপর 2.5 এবং ক্যারেক্টার হ্যাশ। এখন এই কোডটা কিভাবে কাজ করতেছে আমরা একটু শিখি। শুরুতে কম্পাইলার এই লাইনে আসতেছে, এসে এ নামক একটা ভেরিয়েবল পাচ্ছে, সঙ্গে সঙ্গে মেমোরিতে সে 4 বাইটের একটা জায়গা দখল করে ফেলতেছে এ নামক ভেরিয়েবলে। আচ্ছা, এরপরে কি, এই লাইনে আসতেছে ফ্লোট টাইপের ডেটা, সে আবার মেমোরি কার্ডে আসতেছে, মেমোরিতে একটা জায়গা বরাদ্দ করতেছে 4 বাইটের এবং বি নামক ভেরিয়েবল। এরপর সে এই লাইনে আসতেছে ক্যারেক্টার টাইপের ডেটা বাইট, তো এখানে সে 1 বাইটে একটা জায়গা বরাদ্দ করতেছে কি নামে, সিএইচ নামে। ওকে, এরপর এই লাইন আসতেছে, সে স্ক্যান করবে। শুরুতে আছে কি পার্সেন্টেজ ডি, সে 10টাকে স্টোর করছে, সরি 10টাকে সে স্ক্যান করছে। এখন এটা রাখবে কোথায়, সঙ্গে সঙ্গে চলে আসছে কোথায়, অ্যাম্পারসেন্ড নেই এখানে। এখানে দেখে সে কি এ নামক যে ভেরিয়েবলটা সে ডিক্লেয়ার করছে, মেমোরির জায়গা বরাদ্দ করে রেখেছে, এখানে সে সেই 10টাকে রেখে দিয়েছে। ওকে, এরপর আবার আসছে এখানে পার্সেন্টেজ এ, পার্সেন্টেজ এফ কি এন্ড বি, সে রাখবে কোথায়, বি নামক যে ভেরিয়েবল বা বি নামক যে মেমোরিতে জায়গা রাখছে এখানে রাখবে। তখন সে কি করছে, এই ভ্যালুটাকে সে স্ক্যান করে এখানে রেখে দিয়েছে। এরপর আবার সে কি করছে, এখানে আসছে পার্সেন্টেজ সি পাইছে, সে এখন ক্যারেক্টার টাইপের ডেটা স্টোর করবে এবং রাখবে কোথায়, সিএইচ নামক ভেরিয়েবলের মধ্যে। তো এরপরে কি মেমোরিতে যে সিএইচ নামক ভেরিয়েবলের জায়গা বরাদ্দ করে রেখেছিল সেখানে স্ক্যান করে পেয়েছে কি হ্যাশ, সেই হ্যাশটাকে এখানে রেখে দিয়েছে। ওকে, এরপরে কম্পাইলার চলে আসছে এই লাইনে, এই লাইনে এসে পার্সেন্টেজ ডি পেয়েছে, এই যে পার্সেন্টেজ ডি, তার মানে তার ইন্টিজার টাইপের ডেটা প্রদর্শন করতে হবে। কোন ভেরিয়েবলের মান, এ নামক যে ভেরিয়েবল আছে তার মানটা। তখন সে কি করছে, এ নামক ভেরিয়েবলের মধ্যে রয়েছে কত, 10, এই সেই 10। এরপর সে কি করছে, পার্সেন্টেজ এলে অর্থাৎ ফ্লোট টাইপের ডেটা তার এখন প্রদর্শন করতে হবে। সেই সেই ভেরিয়েবলের নামটা কি বি নামক, সে বি নামক ভেরিয়েবলের মধ্যে মানটা রয়েছে কত, 2.5, এই সেই 2.5। এরপর কি করছে, পার্সেন্টেজ সি, তো এই ভ্যালুটা কোথায় রয়েছে, সিএইচ নামক ভেরিয়েবলের মধ্যে। সে মেমোরিতে সিএইচ নামক ভেরিয়েবলে গিয়েছে, এখানে হ্যাশ পেয়েছে, হ্যাশ সে স্টোর করে রেখেছিল, সেই হ্যাশটা এখানে প্রদর্শন করতেছে। এরপর রিটার্ন 0 পেয়েছে। এখন আমরা ডেটার লিমিটেশন সম্পর্কে শিখব। আমাদের কাছে যে ডেটা টাইপ রয়েছে, যেমন ইন্টিজার, ফ্লোট, এই ডেটা টাইপগুলোর একটা লিমিটেশন আছে। যেমন তুমি যে ইন্টিজার ইউজ করবা, এটা ইউজ করলে তুমি তো আর বিশ্বের যত সংখ্যা আছে সব সংখ্যা এর মধ্যে রাখতে পারবে না, এর একটা লিমিটেশন আছে। তো আমরা যদি সেই লিমিটেশনটাই দেখি, আমরা চলে আসি হোয়াইট বোর্ডে। এখন দেখো, ইন্টিজার টাইপের যে ডেটা, সে 4 বাইট পর্যন্ত জায়গা দখল করে, অর্থাৎ সে 4 বাইট জায়গা নেয়। আমরা জানি 1 বাইট সমান 8 বিট। বিট আবার কি, শূন্য, এটা একটা বিট, এটা 1 বিট, 1 নিজে একটা কি 1 বিট। তো এরকমও যদি লিখি 0 এবং 1, তার মানে এখানে কয়টা বিট আছে, 2টা বিট আছে, 1 বিট আছে। তো 1 বিট সমান সমান কি, হয় তোমার কাছে 0 থাকবে, না হয় কত থাকবে, 1 থাকবে। অর্থাৎ এইভাবে তো আর স্পেসিফিক ভাবে বলা নাই যে তোমার কাছে শুধু 0 আছে, তোমার কাছে তো 1 ও থাকতে পারে। তার মানে কি, তোমার কাছে 1 বিট আছে। 1 বিট বলতে আমরা হয় আমরা কি লিখতে পারি, হয় 0 লিখতে পারি অথবা 1 লিখতে পারি, যে কোনো একটা কিছু লিখতে পারি।
আচ্ছা, 2 বিট বলতে আমরা কি লিখতে পারি? 2 বিট বলতে আমরা কিন্তু লিখতে পারি যে হয় আমার কাছে দুটাই শূন্য আছে, অথবা একটা অন আছে, একটা শূন্য আছে, অথবা আমরা লিখতে পারি কি একটা শূন্য আছে, একটা অন আছে, অথবা আমরা লিখতে পারি কি দুটাই অন আছে। তো আমরা কিন্তু এইভাবে কি লিখতে পারি, 4 প্রকারে 2টা বিট থাকলে আমরা এইভাবে 4 ভাবে লিখতে পারি। এখানে আমরা কত ভাবে লিখতে পারছি? 2 ভাবে লিখতে পারছি। এখানে আমরা লিখতে পারছি কত? 4 ভাবে। তো 3 বিট যদি থাকে, তোমার কাছে যদি 3 বিট থাকে, তুমি কিন্তু এটাকে 8 ভাবে লিখতে পারো। প্রত্যেকটাই তোমার কাছে ধরো শূন্য আছে, অথবা তোমার কাছে এরকম থাকতে পারে শূন্য শূন্য আট। এভাবে করে করে তোমার কাছে মনে করো 3 বিট থাকলে তুমি 8 প্রকারে লিখতে পারবা। তো এখন আমরা এখানে দেখো, 1 বিট যদি থাকে তোমার কাছে, তুমি লিখতে পারো 2 প্রকারে। 2 বিট থাকলে তুমি লিখতে পারো 4 প্রকারে। 3 বিট থাকলে তুমি লিখতে পারো 8 প্রকারে। তো এখান থেকে দেখো একটা প্যাটার্নে আমরা আসতে পারি যে 2 এর পাওয়ার আকারে। দেখো, 1 বিট মানে কি 2 এর পাওয়ার 1, 2 বিট মানে কি 2 এর পাওয়ার 2, 3 বিট মানে কি 2 এর পাওয়ার 3। তাহলে কি হচ্ছে, 2 এর পাওয়ার 1 মানে কত? 2, 2 এর পাওয়ার 2 মানে কত? 4, 2 এর পাওয়ার 3 মানে কত? 8। তো এখন এইভাবে তোমার কাছে কতগুলো বিট আছে? তোমার কাছে এই যে দেখো, 1 বাইট সমান সমান যদি 8 বিট হয়, তাহলে ইন্টিজার তো নাই কত? 4 বাইট। তার মানে 4 বাইট সমান সমান আছে কত? 8 গুণ 4 সমান তোমার কাছে 32 বিট আছে। তার মানে তুমি কত প্রকারে এই মানগুলো সাজিয়ে রাখতে পারো? তো 32 বিট সমান সমান তুমি লিখতে পারো 2 টু দি পাওয়ার 32। এতগুলো সংখ্যা তুমি রাখতে পারো। 2 টু দি পাওয়ার 32 মানে কত? 2 টু দি পাওয়ার 32 মানে, আমরা যদি গুগলে দেখি, 2 টু দি পাওয়ার 32 বলতে আমরা বুঝি এত এই সংখ্যাটা, এই যে এই সংখ্যাটা হচ্ছে 2 টু দি পাওয়ার 32। এখানে দেখো কতগুলো সংখ্যা আছে, 1 2 3 4 5 6 7 8 9 10। 10টা সংখ্যা আছে। তো এখন এই যে 10টা সংখ্যা আছে, তুমি যদি এখানে 10 টু দি পাওয়ার 10 লিখে দাও, তাহলে দেখবা এই সংখ্যার থেকে বড় সংখ্যা হয়ে গেছে। তাহলে তো হবে না। তার মানে কি তোমার রাখতে হবে কি এই সংখ্যার চেয়ে ছোট সংখ্যা। কেন? কারণ এই সংখ্যা তো আর আমরা মুখস্থ করে রাখতে পারবো না। তাহলে আমরা কি করি, এর থেকে ছোট একটা সংখ্যা নিই। সেই সংখ্যাটা কত? আমরা সেই সংখ্যাটা 10 টু দি পাওয়ার 9 হিসেবে চিন্তা করতে পারি। যেহেতু 10 টু দি পাওয়ার 10 নিলে এই সংখ্যার থেকে বড় হয়ে যায়, সেক্ষেত্রে আমরা মনে করতে পারি কি 10 টু দি পাওয়ার 9। তাহলে 10 টু দি পাওয়ার 9 যদি নেই, তাহলে আমরা এই সংখ্যার থেকে ছোট থাকি। এখন যেটা বুঝলাম, ইন্টিজার টাইপের যে ডেটা টাইপ রয়েছে, সে 10 টু দি পাওয়ার 9 পর্যন্ত সংখ্যা নিতে পারে। অর্থাৎ তার সর্বোচ্চ ভ্যালু কত? 10 টু দি পাওয়ার 9। তার লিমিটেশন কত? 10 টু দি পাওয়ার 9। তাহলে ফ্লট টাইপের যে ডেটা রয়েছে, সেই ফ্লট টাইপের ডেটাও 10 টু দি পাওয়ার 9 সংখ্যক নিতে পারবে। কারণ উভয়ে 4 বাইট করে মেমোরিতে জায়গা নেয়। এই কারণে উভয়ে 10 টু দি পাওয়ার 9 করে সংখ্যা ধারণ করতে পারে। আচ্ছা, এখন বলতে পারো যে প্রমাণ কি? আমরা এখন কোডে সেই প্রমাণটাই দেখব। চলে আসি আমরা কোডে। এখন ধরো আমরা একটা এখানে ভেরিয়েবল দিই, ইন্টিজার এ সমান, এখানে আমরা একটা সংখ্যা দিই 5। আচ্ছা, এভাবে লিখি 1 2 3 4 5 6 7 8 পর্যন্ত নিই। এটাকে প্রিন্ট করি। ফরম্যাট স্পেসিফায়ার কি? %d, কমা এর মান। আমরা একটু ফরম্যাট করে নিই। আচ্ছা, দেখতে যাতে সুন্দর হয়। এখন আমি এটাকে রান করি। দেখো, ও কিন্তু 8 পর্যন্ত নিতে পারছে। এখন আমি আর একটা সংখ্যা বাড়িয়ে দিই। দেখো, ও কিন্তু 9 পর্যন্ত নিতে পারছে। একের পরিবর্তে 9 লিখে দিই, তাহলে দেখো কি হয়। ও কিন্তু এখন আর নিতে পারেনি। কেন? ওর সর্বশেষ ইয়ার ছিল কত? 4, আর আমি এখানে লিখছি কত? 9। সেই ক্ষেত্রে ওর কিন্তু ওর যে লিমিটেশন ছিল, সেই লিমিটেশনের বাইরে চলে গেছে। বাইরে বাইরে চলে যাওয়ার কারণে
ও কিন্তু আর এখানে যে ইনপুটটা আমরা দিয়েছি সেই মানটা কিন্তু এখানে প্রদর্শন না করে ও ইচ্ছা মতো একটা ভ্যালু দিয়ে দিচ্ছে। তাহলে 10⁹ এর থেকে বড় সংখ্যাকে 10⁹ এর থেকে বড় সংখ্যাকে নেওয়ার জন্য আমাদের ইউজ করতে হবে কি, ইন্টিজারের পরিবর্তে লং লং ইন্টিজার। আমরা দেখি যে লং লং ইন্টিজার এই সংখ্যাটা নিতে পারি কিনা। তো লং লং ইন্টিজারের ফরম্যাট স্পেসিফায়ার হচ্ছে ডি এর আগে দুটা এলএল, অর্থাৎ লং লং ইন্টিজার। এখন আমরা যদি কোডটাকে রান দেই তাহলে দেখো ও কিন্তু পুরোপুরি সংখ্যাটা নিতে পারছে বা ও কিন্তু এখানে প্রদর্শন করতে পারছে। ওকে, তাহলে কি দাঁড়ালো, ইন্টিজারের পরিবর্তে আমরা লং লং ইন্টিজার ইউজ করতে পারবো। তবে লং লং ইন্টিজারেরও একটা লিমিটেশন আছে। লং লং ইন্টিজার 8 মেমোরিতে 8 বাইট পরিমাণ জায়গা দখল করে। তার মানে ও সর্বোচ্চ নিতে পারবে কত, 2⁸ ইন্টু 8, তার মানে 2⁶64। ইন্টিজার নিতে পারছিল কত, 2⁵32, আর ও নিতে পারবে কত, 2�64। এত বড় সংখ্যা সর্বোচ্চ রাখতে পারবে। আমরা জানি কি ফ্লটও কিন্তু 10⁹ পর্যন্ত সর্বোচ্চ সংখ্যা নিতে পারে। এখানে যে সংখ্যাটা আছে 10⁹ উপরে চলে গেছে, এই কারণে ও দেখো এখানে উল্টা পাল্টা ভ্যালু দিয়ে দিচ্ছে। তো তার মানে ফ্লটেরও একটা লিমিটেশন আছে, সেটা কত, 10⁹ পর্যন্ত সর্বোচ্চ নিতে পারে। তাহলে এই ক্ষেত্রে আমরা কি ইউজ করতে পারি, ফ্লটের পরিবর্তে আমরা তখন ডাবল ইউজ করব। ডাবল নিতে পারে কিনা এই সংখ্যাটা আমরা এখানে লিখব ডাবল এবং এখানে %ln। এখন যদি কোডটাকে রান করি দেখো ও কিন্তু সংখ্যাটা নিতে পারছে। ভেরিয়েবল লেখার নিয়ম দেখব। ভেরিয়েবল লেখার নিয়মটা হচ্ছে শুরুতে তুমি কোনো সংখ্যা লিখতে পারবে না, অর্থাৎ তুমি এইভাবে কোনো ভেরিয়েবল ডিক্লেয়ার করতে পারবে না। তোমার এটাকে ডিক্লেয়ার করতে হলে তোমার লিখতে হবে কি, নাম্বার 1 2 3। ভেরিয়েবল নাম্বারের শুরুতে তুমি আন্ডারস্কোর দিতে পারো, 2 নাম্বার আন্ডারস্কোর দিয়ে এরপরে তুমি লিখতে পারো নাম্বার 1 2 3, অথবা তুমি এভাবে লিখতে পারো নাম্বার। এইগুলো সবগুলোই বৈধ। ওকে, এটাও বৈধ, এটাও বৈধ, এটাও বৈধ। কিন্তু তুমি চাইলে যে এভাবে লিখবা যে কোনো একটাই হ্যাশ দিয়ে নাম্বার, এটা কিন্তু বৈধ না। অর্থাৎ আন্ডারস্কোর ব্যতীত অন্য কোনো সিম্বল শুরুতে দিয়ে তুমি তারপরে ভেরিয়েবলকে ডিক্লেয়ার করতে পারবে না। 3 নাম্বার রুলস, কোনো ধরনের কিওয়ার্ড ইউজ করতে পারবে না। অর্থাৎ সি প্রোগ্রামের যে রিজার্ভ কিওয়ার্ড আছে, যেমন কিওয়ার্ড গুলো কি, যেমন ইন্টিজার, এটা একটা কিওয়ার্ড, ফ্লট এটাও একটা কিওয়ার্ড, ফর এটাও একটা কিওয়ার্ড। তো সি প্রোগ্রামের যে সকল রিজার্ভ কিওয়ার্ড আছে এইগুলোকে তুমি ভেরিয়েবল হিসেবে নাম দিতে পারবে না। যেমন তুমি এরকম লিখলে ডেটা টাইপ হিসেবে লিখলে কি, ইন্টিজার। এরপর তোমার কি করণীয়, একটা ভেরিয়েবলের নাম দাও, কিন্তু ভেরিয়েবলের নামটাই দিচ্ছ এরকম ইন্টিজার, এটা কিন্তু দেওয়া যাবে না। অথবা তুমি ডেটা টাইপ লিখছো কি ইন্টিজার, এখন ভেরিয়েবলের নাম দিচ্ছ কি ফ্লট, এটাও কিন্তু করা যাবে না। অথবা তুমি ডেটা টাইপ লিখছো কি ইন্টিজার এবং ভেরিয়েবলের নাম দিচ্ছ ফর, এটা তো রিজার্ভ কিওয়ার্ড, তার মানে এটাও লেখা যাবে না। তো এই 3টা রুলস মেনে আমাদের ভেরিয়েবলের নাম ডিক্লেয়ার করতে হবে।